একটু কল্পনা করা যাক। ধরুন এমন একটা সিনেমা খোঁজা হচ্ছে, মানে যেটা নাম ঠিক মনে নেই, হ্যাঁ, এরকম তো প্রায়ই হয় আমাদের সাথে। তাই না? শুধু এটুকু মনে আছে যে এমন একটা সাইফাই মুভি যেখানে হিরো শেষ পর্যন্ত হেরে যায়, কিন্তু গল্পের শেষে একটা অদ্ভুত আশার আলো থাকে। বাহ, বেশ ইন্টারেস্টিং প্লট। একদম। এখন এই লাইনটা লিখে যদি কোনো সাধারণ ডেটাবেসে সার্চ করা হয়, তাহলে ফলাফল কি আসবে? হয়তো সিস্টেম পুরোপুরি হ্যাং হয়ে যাবে। অথবা সোজা জানিয়ে দেবে কোনো ফলাফল পাওয়া যায়নি, কারণ সাধারণ ডেটাবেস তো শুধু হুবহু শব্দের মিল খোঁজে। ঠিক বলেছেন। কিন্তু আজকালকার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক চোখের পলকে কাঙ্ক্ষিত সিনেমাটি বের করে দেয়। কিভাবে? আর এখানেই আসে ভেক্টর ডেটাবেসের জাদুর কথা। ঠিক। যারা নতুন প্রযুক্তি নিয়ে জানতে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আজকের এই প্রযুক্তিগত বিশ্লেষণে আমরা আধুনিক এআই এর আসল মস্তিষ্ক, মানে এই ভেক্টর ডেটাবেস নিয়ে কথা বলবো। চমৎকার একটি বিষয়। হ্যাঁ, আমাদের হাতে থাকা বিভিন্ন আর্টিকেল, বেঞ্চমার্ক রিপোর্ট আর আর্কিটেকচারাল নোট থেকে আজ আমরা বুঝব এটি আসলে কিভাবে কাজ করে। আর বাজারে থাকা পাইনকোন, মিলভ্যাস বা কিউড্র্যান্টের মতো ডেটাবেসগুলোর মধ্যে সেরা কি। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, বিষয়টা একটু খুলে দেখা যাক। আমরা তো বহু বছর ধরে সাধারণ ডেটাবেস ব্যবহার করে আসছি। হঠাৎ করে এই নতুন ধরনের ডেটাবেসের এত বেশি প্রয়োজন পড়ল কেন? কারণ আমাদের ডেটার ধরনটাই পুরোপুরি বদলে গেছে আসলে। গতানুগতিক ডেটাবেসগুলো, যেমন ধরুন রিলেশনাল ডেটাবেস বা এসকিউএল, যেগুলো মূলত এক্স্যাক্ট ম্যাচ নিয়ে কাজ করে। একদম তাই, হুবহু মিলের উপর ভিত্তি করে। মানে কেউ যদি আপেল লিখে সার্চ করে, তবে ডেটাবেস শুধু সেই সারিগুলোই খুঁজবে যেখানে ঠিক আ, প, এ, ল শব্দটি লেখা আছে। আচ্ছা। কিন্তু বর্তমানে আমাদের কাছে থাকা ডেটাগুলো অনেক বেশি অগোছালো বা আনস্ট্রাকচার্ড। প্রতিদিন তৈরি হচ্ছে লাখ লাখ টেক্সট, ছবি, ভিডিও। ওহ, বিশাল ব্যাপার। হ্যাঁ, আর এআই মডেলগুলো, যেমন বার্ট বা চ্যাট জিপিটির পেছনের মডেলগুলো, এই বিশাল ডেটাকে বিশ্লেষণ করে এক ধরনের নিউমেরিক্যাল বা সংখ্যাতাত্ত্বিক রূপে পরিবর্তন করে। এই সংখ্যার রূপটাকে কি এমবেডিং বলা হয়? একদম ঠিক ধরেছেন। এই এমবেডিংগুলো হলো হাজার হাজার ডাইমেনশন বা মাত্রার এক একটা ভেক্টর। আচ্ছা। আর ভেক্টর ডেটাবেস ঠিক এই হাই ডাইমেনশনাল ভেক্টরগুলোকেই স্টোর, ইন্ডেক্স আর কোয়েরি করার জন্য একেবারে গোড়া থেকে তৈরি করা হয়েছে। মানে গতানুগতিক ডেটাবেস হলো অনেকটা পুরনো ডিকশনারির মতো, যেখানে ঠিক বানানটা জানা না থাকলে কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না। চমৎকার উদাহরণ। আর ভেক্টর ডেটাবেস হলো একজন দারুণ বুদ্ধিমান লাইব্রেরিয়ানের মতো। তাকে যদি বলা হয় ভৌতিক আর রোম্যান্টিক গল্পের মিশ্রণ আছে এমন কিছু দরকার। হ্যাঁ, সে ঠিক ওই মেজাজের বা ভাইবের বইগুলোই টাক থেকে বের করে আনবে। ঠিক তাই। কারণ ভেক্টর ডেটাবেস স্পেলিং বা কিওয়ার্ড খোঁজে না, এটি খোঁজে সেম্যান্টিক সিমিলারিটি বা অর্থের মিল। অর্থের মিল, সেটা কিভাবে? এটি বোঝার জন্য জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন কোসাইন সিমিলারিটি। বিষয়টা এমনভাবে ভাবা যেতে পারে, ধরুন একটি বিশাল বহুমাত্রিক শূন্য স্থান রয়েছে। আচ্ছা। সেখানে কুকুর এবং নেকড়ে শব্দ দুটির ভেক্টর বিন্দু একে অপরের খুব কাছাকাছি অবস্থান করবে, কারণ তাদের মধ্যে একটা অর্থগত মিল আছে। ঠিক। কিন্তু কুকুর আর গাড়ি শব্দ দুটির বিন্দু থাকবে একে অপরের থেকে যোজন যোজন দূরে। বুঝতে পেরেছি। কোয়েরি করার সময় ডেটাবেস মূলত মেপে দেখে যে এই স্পেসের মধ্যে কোন বিন্দুগুলো কাছাকাছি আছে। হ্যাঁ, ঠিক এভাবেই কাজ করে। আচ্ছা, এখানে আমার একটা খটকা লাগছে। বলুন। যদি পুরোটাই শুধুই সংখ্যার খেলা হয়, মানে সবকিছুই গাণিতিক ভেক্টরের দূরত্বের উপর নির্ভর করে, তবে সাধারণ ফিল্টারগুলো কিভাবে কাজ করে? সাধারণ ফিল্টার বলতে? এই ধরুন, আমার শুধু 2023 সালে তৈরি ডেটা দরকার বা নির্দিষ্ট একটি ক্যাটেগরি ডেটা, এই স্পেসিফিক রিকোয়ারমেন্ট এই ডেটাবেস কিভাবে সামলায়? আহ এটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি যুক্ত করি, তবে দেখব যে ভেক্টর ডেটাবেসের আর্কিটেকচার শুধু ভেক্টরের ওপর নির্ভরশীল নয়। ও, তাই নাকি? হ্যাঁ, এর মূল গঠনের তিনটি স্পষ্ট লেয়ার বা স্তর আছে। প্রথমটি হলো স্টোরেজ লেয়ার। এই লেয়ারে কি থাকে? এই লেয়ারে শুধু ভেক্টর নয়, এর সাথে মেটাডেটাটাও সেভ করা হয়। ওই যে আপনি বললেন 2023 সাল বা নির্দিষ্ট ক্যাটেগরি। আচ্ছা, ওগুলোই মেটাডেটা। ঠিক তাই। এরপর আসে দ্বিতীয় স্তর, যাকে বলা হয় ইন্ডেক্সিং লেয়ার। এখানে আসল জাদুটা ঘটে। জাদু মানে ডেটাগুলো খোঁজার ব্যবস্থা করা হয় এখানে। একদম। ডেটাগুলোকে দ্রুত খোঁজার জন্য বিভিন্ন কাঠামোতে সাজানো হয়, যার মধ্যে একটি খুব জনপ্রিয় পদ্ধতি হল HNSW।
হুম, HNSW বিষয়টা একটু ভারী মনে হচ্ছে। এই ইন্ডেক্সিং জিনিসটা আসলে কিভাবে কাজ করে? একে একটা এক্সপ্রেস ট্রেনের নেটওয়ার্কের মতো ভাবা যেতে পারে। এক্সপ্রেস ট্রেন? হ্যাঁ, ধরুন আপনাকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের নির্দিষ্ট একটি গলিতে যেতে হবে। আপনি নিশ্চয়ই লোকাল ট্রেনে উঠে প্রতিটি স্টেশনে থামবেন না। না, তা তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। ঠিক। প্রথমে আপনি একটি এক্সপ্রেস ট্রেনে উঠে দ্রুত সেই এলাকার মূল স্টেশনে পৌঁছাবেন। আচ্ছা। এরপর সেখান থেকে একটি লোকাল ট্রেনে করে ঠিক গন্তব্যে যাবেন। HNSW পদ্ধতি দিয়েও ঠিক একইভাবে ডেটার বিভিন্ন লেয়ার বা স্তরের ভেতর দিয়ে ন্যাভিগেট করে। ও আচ্ছা, মানে প্রতিটি পয়েন্ট চেক না করে ধাপে ধাপে বড় জোন থেকে ছোট জোনে ঢুকে। একদম তাই। আর সবচেয়ে কাছের ভেক্টরটি খুঁজে বের করে। এরপর তৃতীয় স্তরটি হল কোয়েরি প্রসেসিং লেয়ার। এটি কি করে? যখন কোনো কোয়েরি আসে তখন এই লেয়ারটি হাইব্রিড সার্চের মাধ্যমে একই সাথে ভেক্টরের গাণিতিক মিল খোঁজে এবং মেটাডেটার ইনভার্টেড ইন্ডেক্স ব্যবহার করে ওই ক্যাটেগরির ফিল্টারগুলো প্রয়োগ করে। বুঝতে পারছি। আর ক্রুড অপারেশনের কি হবে? মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ওগুলো সাধারণ ডেটাবেজের মতো এটিতেও খুব স্বাভাবিকভাবেই করা যায়, কোনো সমস্যা নেই। দারুণ। তার মানে এর গঠনটা বেশ আধুনিক। কিন্তু আমাদের সোর্সে বেশ কয়েকটি ক্যাটাগরির কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রকারভেদ তো আছেই। ডেটার প্রকারভেদ অনুযায়ী এই ডেটাবেসগুলোর মধ্যেও কি ধরন আলাদা হয়? অবশ্যই ডেটা আর প্রয়োজনের উপর ভিত্তি করে এটি বিভিন্ন রকম হয়। যেমন টেক্সট ভেক্টর ডেটাবেস মূলত চ্যাটবট আর ডকুমেন্ট সার্চের জন্য ব্যবহৃত হয়। আর ছবির ক্ষেত্রে? ইমেজ ভেক্টর ডেটাবেস ব্যবহার করা হয় কম্পিউটার ভিশনে ছবি খোঁজার জন্য। আর মাল্টিমিডিয়া ভেক্টর ডেটাবেস ভিডিও, অডিও আর ইমেজের মিশ্রণ নিয়ে কাজ করে। যেগুলো আমরা কন্টেন্ট রেকমেন্ডেশন সিস্টেমের সবচেয়ে বেশি দেখি, তাই তো? ঠিক। আবার স্টোরেজ মডেলের উপর ভিত্তি করেও পার্থক্য থাকে। ইন মেমোরি মডেলগুলো সরাসরি র্যামে ডেটা রাখে। র্যামে রাখলে তো স্পিড অনেক বেশি হওয়ার কথা। প্রচণ্ড দ্রুত কাজ করে, কিন্তু সমস্যা হলো এখানে বেশি ডেটা রাখা যায় না। অন্যদিকে ডিস্ক বেসড মডেলগুলো একটু ধীর হলেও অনেক বড় ডেটা সেট রাখতে পারে। বুঝতে পারছি। আর এই দুটোর সুবিধাকে এক করে তৈরি হয় হাইব্রিড মডেল। তবে পারফরম্যান্সের সবচেয়ে বড় পার্থক্যটি তৈরি হয় ইন্ডেক্সিং টেকনিকের কারণে। হ্যাঁ, এই ইন্ডেক্সিং টেকনিকগুলোর মধ্যে সোর্সে ট্রি বেসড, হ্যাশিং বেসড এবং কোয়ান্টাইজেশন বা পিকিউ এর কথা উল্লেখ করা আছে। হ্যাঁ, পিকিউ বা প্রোডাক্ট কোয়ান্টাইজেশন। এই কোয়ান্টাইজেশন বিষয়টা আসলে কি? এটি মেমরি বাঁচায় কিভাবে? কোয়ান্টাইজেশন হল মূলত ডেটাকে সংকুচিত করার একটি প্রক্রিয়া। ধরুন একটি ভেক্টরের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হল 3.14159, এমন একটি বিশাল সংখ্যা। আচ্ছা। এই পুরো সংখ্যাটা সেভ করতে প্রচুর মেমোরি লাগে। কোয়ান্টাইজেশন পদ্ধতি একে রাউন্ড অফ করে বা কাছাকাছি একটি ছোট সংখ্যায় পরিণত করে, ধরুন 3.1। ও আচ্ছা। কিন্তু এতে তো নিখুঁত মানটা কমে গেল। সামান্য কমে যায়, ঠিক। কিন্তু ফাইল সাইজ এতটাই ছোট হয়ে যায় যে মিলিয়ন মিলিয়ন ভেক্টর খুব সহজেই সাধারণ র্যামে জায়গা করে নিতে পারে। দারুণ একটা ট্রিক। আর হ্যাশিং বা এলএসএইচ পদ্ধতিটা কি? এলএসএইচ পদ্ধতিটি হল একই ধরনের ডেটাগুলোকে একটি নির্দিষ্ট বাকেটে বা ঝুড়িতে ফেলে দেওয়া। ফলে খোঁজার সময় পুরো ডেটাবেস না খুঁজে শুধু নির্দিষ্ট ঝুড়িটা খুঁজলেই কাজ হয়ে যায়। এগুলো তো গেল ডেটাবেজের সুবিধা বা পারফরম্যান্স বাড়ানোর কৌশল। মিলিসেকেন্ডের মধ্যে স্পিড পাওয়া, বিলিয়ন বিলিয়ন ডেটা সামলানো, শুনতেই দারুণ লাগে। হ্যাঁ, প্রযুক্তির দিক থেকে এটি অসাধারণ। কিন্তু এই প্রযুক্তির নেতিবাচক দিক বা সীমাবদ্ধতাগুলো কি কি? সবকিছু তো আর পারফেক্ট হতে পারে না। একদমই না। সীমাবদ্ধতা বেশ বড় আকারেরই আছে। প্রথমত, ইন্ডেক্সিং আর কোয়েরি চালানোর জন্য প্রচুর সিপিইউ এবং মেমোরি বা র্যাম প্রয়োজন হয়। মানে খরচ অনেক বেশি? হ্যাঁ, ডেন্স বা ঘন ভেক্টর স্টোর করতে স্টোরেজ খরচ হু হু করে বেড়ে যায়। তাছাড়া এটি সেট করা বেশ জটিল একটি কাজ। সাধারণ এসকিউএল ডেটাবেজের মতো সহজ নয়। একেবারেই না। ইন্ডেক্সগুলো টিউন করা এবং পুরো সিস্টেম অপটিমাইজ করার জন্য উঁচু মানের দক্ষতার প্রয়োজন হয়। টুলগুলো এখনও অতটা সহজলভ্য বা পরিণত নয়। বুঝতে পারছি। তবে সবচেয়ে বড় বিতর্কের জায়গাটি হল এর কাজের ধরন। এটি মূলত ANN বা অ্যাপ্রক্সিমেট নিয়ারেস্ট নেবার পদ্ধতিতে কাজ করে। একটু দাঁড়ান, এখানে ব্যাপারটা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। অ্যাপ্রক্সিমেট বা কাছাকাছি? হ্যাঁ,
তার মানে স্পিডের জন্য আমরা অ্যাকিউরেসি বা নির্ভুলতা স্যাক্রিফাইস করছি। আমরা কি জেনে শুনি এমন সিস্টেম বানাচ্ছি যা 100% নির্ভুল ফলাফল দেয় না? ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এটি আসলে সব ক্ষেত্রে বিপজ্জনক নয়। কিন্তু সোর্সে তো একে ডাইমেনশনালিটির অভিশাপ বলা হয়েছে। এই ইচ্ছাকৃতভাবে প্রায় সঠিক ফলাফল দেওয়া কি এআই এর জন্য বিপজ্জনক নয়? ডাইমেনশনালিটির অভিশাপ বলতে বোঝায় যখন ভেক্টরের মাত্রা হাজার হাজার ছাড়িয়ে যায় তখন জ্যামিতিকভাবে কাছাকাছি পয়েন্ট খোঁজার হিসাবটা এতটাই জটিল হয়ে পড়ে যে সাধারণ পদ্ধতিতে খুঁজলে সিস্টেম অচল হয়ে যেতে পারে। ও আচ্ছা, মানে অপশনই নেই অন্য কোনো। ঠিক। এখন প্রশ্ন হলো, কাছাকাছি সঠিক উত্তর কি এআই এর জন্য যথেষ্ট? উত্তর হলো বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ। একটা উদাহরণ দিলে সুবিধা হতো। ধরুন র্যাগ বা রেকমেন্ডেশন ইঞ্জিনের কথা। যখন ইউটিউব বা নেটফ্লিক্সে মুভি রেকমেন্ডেশন আসে তখন একদম 100% নিখুঁত মুভিটি না পেলেও চলে। হ্যাঁ, রুচির সাথে 98% মিলে যায় এমন একটি মুভি পেলেই তো আমরা খুশি। একদম। এখানে স্পিড অনেক বেশি জরুরি। যদি নিখুঁত ফলাফল খুঁজতে গিয়ে ডেটাবেস প্রতিবার 5 সেকেন্ড সময় নেয় তবে ব্যবহারকারীর অভিজ্ঞতা পুরোপুরি নষ্ট হবে। বিরক্ত হয়ে মানুষ অ্যাপই বন্ধ করে দেবে। ঠিক তাই। তাই ANN স্পিড এবং অ্যাকিউরেসির মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য তৈরি করে। তাহলে স্পিড আর অ্যাকিউরেসির মধ্যে এই ভারসাম্য রাখতে গিয়ে বাস্তবের ময়দানে কোন কোম্পানি আসলে সবচেয়ে ভালো করছে? চলুন বেঞ্চমার্কের দিকে তাকানো যায়। হ্যাঁ, সোর্সগুলো থেকে দেখলাম শুরুতেই নাম আসে পাইনকোনের। এটি তো বড় কোম্পানিগুলোর প্রথম পছন্দ। মাইক্রোসফট থেকে শুরু করে শপিফাই সবাই নাকি এটি ব্যবহার করছে। পাইনকোন হলো একটি ফুলি ম্যানেজড এবং সার্ভারলেস প্ল্যাটফর্ম। কিন্তু যদি আমরা বেঞ্চমার্কের গভীরে যাই তবে একটি দারুণ বৈপরীত্য দেখতে পাব। কেমন? সোর্স অনুযায়ী এর রিকল বা নির্ভুলতা অন্যান্য ডেটাবেসের তুলনায় বেশ কিছুটা কম, প্রায় 95 থেকে 96% ঘরে। ও তাই নাকি? হ্যাঁ, আর এর রেসপন্স টাইম বা P50 লেটেন্সি হল 12 মিলিসেকেন্ড। খরচের দিক থেকেও এটি বেশ দামি। কত খরচ হতে পারে? পেপার রিড মডেলে সার্ভারলেস স্কেলিংয়ের কারণে 10 মিলিয়ন ভেক্টরের জন্য প্রতি মাসে $300 থেকে $800 পর্যন্ত বিল আসতে পারে। তার মানে এটি দামি, একটু ধীর গতির এবং নির্ভুলতার দিক থেকেও পিছিয়ে। বেঞ্চমার্ক তো অন্তত সেটাই বলছে। তাহলে মানুষ কেন এটি ব্যবহার করছে? এর ঠিক উল্টো দিকে তো আছে মিলভাস। সোর্স বলছে এটি ওপেন সোর্স, চীন থেকে আসা একটি প্রজেক্ট। হ্যাঁ, মিলভাসের পারফরম্যান্স দারুণ। এটি অনায়াসে বিলিয়ন বিলিয়ন ভেক্টর স্কেল করতে পারে এবং জিপিইউ সাপোর্ট দেয়। ইন্টেল আর এনভিডিয়ার মতো হেভিওয়েট কোম্পানি এটি ব্যবহার করছে। এর লেটেন্সি নাকি মাত্র 4 মিলিসেকেন্ড এবং রিকল প্রায় 99%। ঠিক ধরেছেন। পারফরম্যান্সের দিক থেকে কিউড্রন্টো কিন্তু দারুণ লড়াই করছে। কিউড্রান্ট? হ্যাঁ, বেঞ্চমার্কে দেখা যাচ্ছে লেটেন্সির দিক থেকে এটি সবচেয়ে ধারাবাহিক। এর P50 লেটেন্সি মাত্র 3 মিলিসেকেন্ড। শুধু তাই নয়, এর P99 লেটেন্সিও অনেক কম। একটু দাঁড়ান, এই P50 আর P99 লেটেন্সির বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। অবশ্যই। P50 লেটেন্সি মানে হল গড়পড়তা রেসপন্স টাইম, অর্থাৎ 100টি রিকোয়েস্টের মধ্যে 50টি রিকোয়েস্ট 3 মিলিসেকেন্ডের মধ্যে প্রসেস হয়ে যাবে। আচ্ছা। আর P99 লেটেন্সি বা টেল লেটেন্সি মানে হল সবচেয়ে খারাপ পরিস্থিতির হিসাব, অর্থাৎ 100টির মধ্যে 99টি রিকোয়েস্টই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেস হবে। ও, বুঝতে পেরেছি। কিউড্রান্টের P99 লেটেন্সি কম হওয়ার অর্থ হল এটি ট্রাফিকের প্রচণ্ড চাপের মধ্যেও হুট করে স্লো হয়ে যায় না। এটি অত্যন্ত ধারাবাহিক। এর রিকলও 99%। দারুণ। এখন আগের প্রশ্নটাই ফিরে আসি। ওই যে পাইনকোন কেন এত জনপ্রিয়? হ্যাঁ, আমরা দেখলাম পাইনকোন সবচেয়ে জনপ্রিয় এবং দামি হওয়া সত্ত্বেও বেঞ্চমার্কে মিলভাস বা কিউড্রেন্টের চেয়ে এর রিকল বেশ কম। যেখানে অন্যরা 99% নির্ভুল ফলাফল দিচ্ছে 3 থেকে 4 মিলিসেকেন্ডে, সেখানে পাইনকোন দিচ্ছে 95% নির্ভুলতা, তাও আবার 12 মিলিসেকেন্ডে। তাহলে কি কোম্পানিগুলো শুধু সার্ভার মেইনটেনেন্সের ঝামেলা নেই দেখেই এত টাকা দিয়ে পাইনকোন কিনছে? একদম নিখুঁত পর্যবেক্ষণ আপনার। এন্টারপ্রাইজ বা বড় কোম্পানিগুলো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া একটু ভিন্ন হয় আসলে। কিরকম? তাদের কাছে ডেটাবেসের খরচের চেয়েও ইঞ্জিনিয়ারদের সময়ের মূল্য অনেক বেশি।
নতুন একটি ডিস্ট্রিবিউটেড সিস্টেম সেট করা, কুবারনেটিস ম্যানেজ করা, এগুলোর পেছনে ডেভঅপস টিমের প্রচুর সময় আর অর্থ ব্যয় হয়। মানে ওরা ঝামেলায় যেতে চায় না। ঠিক, তার চেয়ে টাকা দিয়ে একটি রেডিমেড সিস্টেম কিনে নেওয়া তাদের কাছে বেশি লাভজনক মনে হয়। 3 বা 4% অ্যাকিউরেসি কম হলেও তাদের কাছে ওই সহজেই ব্যবহার করার সুবিধাটি অনেক বেশি মূল্যবান। ও আচ্ছা। ভেন্ডার লক ইন হওয়ার ঝুঁকি থাকলেও তারা এটি বেছে নেয়। অন্যদিকে যাদের সত্যি বিলিয়ন বিলিয়ন ডেটা স্কেল করতে হয়, যেমন ইন্টেল বা ইনভিডিয়া, তারা মেলভাস বা কিউড্রান্ট ব্যবহার করে নিজেদের ডেডিকেটেড ইঞ্জিনিয়ার দিয়ে সিস্টেম বানিয়ে নেয়। কিন্তু যাদের বাজেট কম বা এত বিশাল ইঞ্জিনিয়ারিং টিম নেই, তাদের কি হবে? সোর্সে তো পিজি ভেক্টরের কথাও বেশ গুরুত্বের সাথে বলা হয়েছে। হ্যাঁ, পিজি ভেক্টর একটি দারুণ বিকল্প। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটি তো কোনো নতুন ডেটাবেজ নয়, বরং বহু বছর ধরে ব্যবহৃত আমাদের খুব পরিচিত পোস্টগ্রেসকিউএল এর একটি এক্সটেনশন মাত্র। ঠিক বলেছেন। পিজি ভেক্টর হলো তাদের জন্য সেরা সমাধান যারা নতুন করে কোনো ইনফ্রাস্ট্রাকচার বা সার্ভার সেট করার ঝামেলায় যেতে চান না। এটা তো দারুণ সুবিধা। যেহেতু এটি বিদ্যমান পোস্টগ্রেসের উপরই চলে, তাই এটি খুব সহজেই এসিআইডি বা অ্যাসিড ট্রানজ্যাকশন সাপোর্ট করে। এই অ্যাসিড ট্রানজ্যাকশনের বিষয়টা সাধারণ ডেটাবেসের ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ? এটি ডেটার নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। ধরুন, ডেটা সেভ হবার ঠিক মাঝপথে কারেন্ট চলে গেল বা সিস্টেম ক্র্যাশ করল। তখন তো ডেটা কারাপ্ট হয়ে যাওয়ার কথা। ঠিক, কিন্তু অ্যাসিড কমপ্লায়েন্স নিশ্চিত করে যে অর্ধেক সেভ হওয়া বা করাপ্টেড কোনো ডেটা সিস্টেমে থাকবে না। হয় ডেটা পুরোপুরি সেভ হবে, নয়তো কিছুই হবে না। বাহ! পিজি ভেক্টর যেহেতু পোস্টগ্রেসের উপর নির্ভরশীল, তাই এটি স্বয়ংক্রিয়ভাবেই এই নিরাপত্তাটি পেয়ে যায়। এর খরচও অনেক কম। 10 মিলিয়ন ভেক্টরের জন্য মাসে হয়তো $200 থেকে $500 খরচ হয়। আর লেটেন্সি? লেটেন্সি 5 মিলিসেকেন্ডের মতো, আর রিকল প্রায় 98.5%। তাহলে কি সবাই এটাই ব্যবহার করতে পারে? এর কি কোনো ডাউনসাইড নেই? ডাউনসাইড তো আছেই। ডেটা সেট যখন অনেক বড় হয়ে যায়, যেমন ধরুন 50 মিলিয়নের বেশি, তখন এটিতে ম্যানুয়ালি শার্ডিং করতে হয়। ম্যানুয়ালি শার্ডিং? হ্যাঁ, ডেটাকে নিজে হাতে টুকরো টুকরো করে বিভিন্ন সার্ভারে ভাগ করে দেওয়াটা বড় স্কেলে বেশ ঝামেলার কাজ। তাই বিশাল স্কেলের জন্য এটি আদর্শ নয়। বুঝতে পেরেছি। আচ্ছা, সোর্সে তো রেডিস এবং ক্রোমার কথাও উল্লেখ আছে। হ্যাঁ, রেডিস লো ডাইমেনশন ডেটার ক্ষেত্রে বেশ দারুণ। এটি নাকি কিউড্রান্ট বা মিলভাসের চেয়েও 4 গুণ বেশি দ্রুত কাজ করতে পারে। আর ক্রোমা? ক্রোমা ল্যাংচেনের সাথে দারুণভাবে ইন্টিগ্রেটেড। ডেভেলপারদের দ্রুত প্রোটোটাইপ বানানোর জন্য এটি সেরা, কিন্তু 100 মিলিয়নের বেশি বড় স্কেলে এটি ভালো সাপোর্ট দিতে পারে না। চমৎকার। তার মানে প্রযুক্তির দুনিয়ায় আসলে সবার জন্য পারফেক্ট বলে কোনো ডেটাবেজ নেই। কাজের ধরন, ডেটার আকার আর বাজেটের উপর ভিত্তি করেই সেরা টুলটি বেছে নিতে হয়। একদম সঠিক উপসংহার। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ব্যাপারটি যদি একটু ওপর থেকে দেখা যায়, তবে এটি পরিষ্কার যে ভেক্টর ডেটাবেস শুধু একটা খটমটে প্রযুক্তিগত টার্ম বা ডেটা স্টোর করার জায়গা নয়। না, মোটেও না। এটি হলো বর্তমানের এআই চ্যাটবট, ফ্রড ডিটেকশন আর রেকমেন্ডেশন সিস্টেমের মূল চালিকা শক্তি। আমাদের ডিজিটাল অভিজ্ঞতার পুরো আড়ালের কারিগর হল এই সিস্টেমটি। একদম ঠিক। টেক্সট, ছবি বা অডিওর মতো অগোছালো তথ্যকে গাণিতিক সম্পর্কে বেঁধে ফেলে এটি এআই মডেলগুলোকে জাদুর মতো কাজ করতে সাহায্য করছে। যা গতানুগতিক রিলেশনাল ডেটাবেস দিয়ে কোনোভাবেই সম্ভব ছিল না। হ্যাঁ, আর এই কারণেই আজ এটি এত বেশি আলোচিত। কিন্তু আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব গভীরভাবে ভাবাচ্ছে আমাকে। সেটা কি? আমরা দেখলাম যে ভেক্টর ডেটাবেস মূলত কাছাকাছি বা অ্যাপ্রক্সিমেট ফলাফলের উপর নির্ভর করে কাজ করে। স্পিডের জন্য আমরা শতভাগ নিখুঁত ডেটাকে বাদ দিয়ে অর্থের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এটা তো আমরা আগেই আলোচনা করলাম। ইউটিউবে মুভি খোঁজার জন্য এটি ঠিক আছে, কিন্তু একটু ভেবে দেখুন তো, ভবিষ্যতের পৃথিবী যখন পুরোপুরি এআই আর এই ভেক্টরগুলোর উপর নির্ভরশীল হবে, চিন্তার বিষয় বটে। যখন হয়তো আইনি রায় বা জটিল চিকিৎসার ডায়াগনোসিস এই ডেটাবেসের উপর ভিত্তি করে হবে, তখন তথ্যের এই কাছাকাছি সঠিক হওয়াই কি আমাদের জন্য যথেষ্ট হবে? আসলেই। করে ভেবে দেখতে পারেন। আজকের এই প্রযুক্তিগত বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে।